দায়িত্ব নিলেন ৬ সিটির প্রশাসক। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন জানালেন মন্ত্রী। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। প্রতিহিংসার রাজনীতি নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি বললেন মঈন খান। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত নরসিংদীর ৫ এমপির। আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান খুঁজছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি দিয়ে শুরুর বিবেচনা। এবং খামেনিকে কেন্দ্র করে ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের। হত্যার শিকার হলে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। অভিযানে মার্কিনীদের হতাহতের ঝুঁকি নিয়ে সতর্কতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কিনা তা সংসদে নির্ধারিত হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন ৬ সিটির রাজনৈতিক প্রশাসকরা। মির্জা ফখরুল জানান, আপাতত পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন বলেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। পরে নতুন প্রশাসকরা বলেন, মশা নিধন, যানজট নিরসন, সড়ক মেরামত সহ দুর্নীতি রোধে গুরুত্ব দেবেন তারা। যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাব তার কাছে। প্রসূন, দেখুন, ঢাকা সহ যে ৬টি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনে সম্প্রতি কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে। এর পরপরই আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রশাসকগণ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রীর হাতে তারা এই আবেদনপত্র দিয়েই মূলত তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেছেন সকাল 10:30টার দিকে। মূলত এর পরপরই আমরা স্থানীয় সরকার মন্ত্রী যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা জানতে চেয়েছিলাম যে মানে এই বাকি যে নির্বাচনগুলো সেগুলো কিভাবে হবে। তিনি বললেন যে ধাপে ধাপে যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে ধাপে ধাপে এই নির্বাচনগুলো হয়ে যাবে এবং সেই প্রস্তুতি সরকারের রয়েছে, নির্বাচন কমিশনের রয়েছে। এবং তারপরে মন্ত্রীর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে মূলত নির্বাচন কোনো প্রতীকে নির্বাচন হবে কিনা। তিনি স্পষ্টই জানিয়েছেন যে প্রতীকে নির্বাচন হবে কিনা, দলীয় কোনো প্রতীকে নির্বাচন হবে কিনা সেটি মূলত সংসদে আলোচনার ভিত্তিতেই সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এর পরপরই যারা সিটি কর্পোরেশন যারা প্রশাসক যারা নিয়োগ পেয়েছেন মূলত তাদের কাছে আমরা কথা বলেছিলাম। প্রশাসকরা স্পষ্টই বলেছেন যে দীর্ঘদিন ধরে মূলত পুরো রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন প্রায় ধ্বংসপ্রায় এবং বিভিন্ন জায়গায় মেরামতের প্রয়োজন রয়েছে। সেই মেরামতের কাজগুলো তারা প্রায়োরিটি ভিত্তিতে করবেন এবং রাজধানী সহ বিভিন্ন জায়গায় মশার যে উপদ্রব রয়েছে সেই মশা উপদ্রব কীভাবে কমানো যায় সেই চেষ্টাটি তারা অগ্রাধিকার ভিত্তিতে করবেন। এর পরপরই মূলত চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন, ঢাকাস্থ রাষ্ট্রদূত, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে বিভিন্ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ছিল এটি, এবং দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দপ্তরে যেসব কার্যক্রমগুলো ছিল। সহকর্মী প্রসূন আশিস সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন। আজও সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। নিউ মরিং কন্টেইনার টার্মিনালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে এ বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব সহ 15 সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সবাই উপস্থিত থাকবেন আজকের বৈঠকে।
এই মুহূর্তে সচিবালয়ে যাব, আবারও সেখানে আছেন সহকর্মী স্তানবীর রূপল, তার কাছ থেকে জানবো বিস্তারিত সেখানকার সবশেষ তথ্য। দায়িত্ব নেওয়ার পর থেকে শুরুর দিন এই সচিবালয়ে অফিস করেছেন, তারপর থেকে ধারাবাহিকভাবে সচিবালয়ে তিনি অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং প্রত্যেক দিনই বেশ কর্মতৎপর হয়ে উঠেছে সচিবালয়। এবং আজকেও সকাল থেকে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। সকালে 9টার ঠিক পরপরই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রতিদিনই মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং বেশ সময় নিয়েই সবগুলো দপ্তরের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর রাখেন এবং যখন যাকে প্রয়োজন তখন তাকেই এখানে তার দপ্তরে ডেকে পাঠান। আজকে সকালে শিডিউল অনুযায়ী 2টি প্রধান গুরুত্বপূর্ণ বৈঠক আছে এবং তার প্রথম বৈঠকটি চলছে এবং শেষের পথে। এর মধ্যে আমরা জানিয়েছে যে নিউমোরিং টার্মিনালের যে চুক্তি হওয়ার কথা বিদেশিদের সাথে, সেই চুক্তির বিষয়টি পর্যালোচনা করা, সেই চুক্তির বিষয়ে আলোচনা করা, সে বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছে এবং সে বিষয়ে বৈঠক করার জন্য আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌমন্ত্রী, বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তরের যে সচিবরা আছেন তারা এখানে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকের পরে যে 2জন মন্ত্রী এখন পর্যন্ত বের হয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে এই বৈঠকে তাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, তবে তারা আমাদের সঙ্গে কথা বলেননি। তো এরপরেই এই বৈঠকের পরে আরও একটি বৈঠক আছে, সেটি হচ্ছে গিয়ে ফ্যামিলি কার্ড নিয়ে, এবং এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিষয়টি যেটি নির্বাচনের অগ্রাধিকার দেওয়া হয়েছিল সেই ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড যাতে সবাই পায় এবং ফ্যামিলি কার্ডের কী কী ধরনের প্রতিবন্ধকতা আছে, কী কী ধরনের বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে। এর মধ্যে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং পাইলটিং আকারে 13টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্যামিলি কার্ড বিতরণ করার চিন্তা ভাবনা করছে সরকার। তো সে বিষয়ে আজকে একটি বৈঠক আছে, সেই বৈঠকটি শুরু হবে আর কিছুক্ষণ পরে। তখন খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আরও যে দপ্তরগুলো আছে তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয়ের সবশেষ তথ্য। সচিবালয় থেকে সহকর্মী স্তানবীর রূপল। প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জিয়া উদ্যানে নরসিংদীর 5টি সংসদীয় আসনে বিজয়ী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন মঈন খান। বলেন, 17 বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে 2/3 জনসমর্থন নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তার রক্ষা করবে বিএনপি। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমনি চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী, এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকারের কারাগারে, এমন অবস্থায় নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কার্যপ্রণালী বিধি থেকেই এর সমাধান খুঁজছে সরকারি দল বিএনপি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে দিয়ে অধিবেশন শুরু করা যায় কি না সেটি বিবেচনা করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী 12 মার্চ সকাল 11টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। রেওয়াজ অনুযায়ী প্রথম দিনের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। সে বৈঠকে নির্বাচিত করা হয় নতুন স্পিকার, ডেপুটি স্পিকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন সেটি এখন আলোচনার কেন্দ্রে। ক্ষমতাসীন দল বিএনপি অবশ্য সংসদের কার্যপ্রণালী বিধির 5 ধারা থেকে সমাধানের উপায় খুঁজতে চাইছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু করা যায় কিনা তা বিবেচনা করছে দলটি। এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সাংবিধানিক জটিলতা। এই সিচুয়েশনটা ওভারকাম করতে হলে যেটা করতে হবে, রাষ্ট্রপতি যে কোনো একজনকে থ্রু গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র সদস্যকে প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন।
তার সভাপতিত্বে সেশন বসবে এবং সে পরবর্তী পর্যায়ে সেই সেশনেই মূলত স্পিকার, ডেপুটি স্পিকার বা প্যানেল স্পিকার এগুলা নির্বাচিত হবেন। আমার মনে হয় সমাধানটা কার্যক্রমের বিধিতে আছে, সেটা ফলো করা ভালো হবে মনে করি। স্বাধীনতার পরে প্রথম যখন সংসদ বসছিল সেখানেও দেখবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিল যে অমুকের সভাপতিত্ব করবেন এবং একজন সিনিয়র মেম্বার উনি সভাপতিত্ব করেছিলেন এবং এটা তো খুব সহজ ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার। সভাপতিত্ব করেই উনি সেখানে স্পিকার নির্বাচনের জন্য ভোটে দিয়ে দিতে পারেন। আর এগুলো তো সব সিলেক্টেড থাকে, একজনের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, সবাই সমর্থন করবেন, এখানে তো ভোটের বিষয় নাই যেহেতু 2/3 মেজরিটি আছে। তো সেদিক থেকে সংসদ সদস্য একজন সিনিয়র মেম্বারকে দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে যদি সংসদটা অধিবেশন শুরু হয়, আমার মনে হয় সেটি একটা পথ হতে পারে এবং সেটা একটা ইনস্ট্যান্সও আমাদের আছে। এবারের সংসদের আরও কিছু বিষয় আগ্রহের কেন্দ্রে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133 অধ্যাদেশেরও সুরাহা করতে হবে এই সংসদে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে উপস্থাপিত হতে হবে অধ্যাদেশগুলো। উপস্থাপনের 30 দিনের মধ্যে অধ্যাদেশকে আইনি রূপ না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাব কিভাবে বিবেচনা করবে সংসদ তা নিয়েও কৌতূহল আছে নানা মহলে। আমাদের নোট অফ ডিসিশন ছিল, সেগুলো কিন্তু তাদের এই প্যাকেজের মধ্যে আনা নেই। বিএনপি তো কমিটমেন্ট আছে সংস্কারের মধ্যে, আমরা বিশ্বাস করি যেগুলো আমরা কমিটমেন্ট করছি অবশ্যই আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করতে। প্রথম অধিবেশনে এই অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে পরবর্তী 5 বছরের সংসদকে পরিচালনা করার জন্য, সেগুলোই হয়তো প্রথম অধিবেশনে সেগুলো হবে। ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতায় ছিলেন এই কর্মকাণ্ডগুলোও তো একটা বৈধতা দেওয়ার ব্যাপার থাকবে, এগুলো আগামী সংসদের প্রথম দিকেই হতে হবে। প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি কার্যসূচিতে থাকছে শোক প্রস্তাব, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, রাষ্ট্রপতির ভাষণ ও সে ভাষণের উপর সংসদ সদস্যদের আলোচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কাল শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছাপাখানায় অন্যবারের তুলনায় চাপ কম, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এবারের মেলায় বলছেন প্রকাশকরা। চট্টগ্রামের হালিশহরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হায়দার, শহরে গতকাল ভোরে যে গ্যাস লিকেজ থেকে একই পরিবার 9 জন দগ্ধের ঘটনায়, সেই ঘটনায় আজকে সকালে শাওন নামে 16 বছর বয়সী এক কিশোর মারা গেছে। এই ঘটনায় গতকাল তার মা মারা গেছেন, নূরজাহান আক্তার রানী নামে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। চিকিৎসকরা কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন, তারা বলছিলেন যে তাদের এই 7 জনের মধ্যে সবারই অবস্থায় আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ 30 থেকে 100% পর্যন্ত দগ্ধ রয়েছে, সাথে শ্বাসনালীও বার্ন রয়েছে। এই দগ্ধদের দেখতে কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তারা এই রোগীদের দেখে এবং চিকিৎসকদের সাথে তাদের চিকিৎসার বিষয়ে কথা বলেন। যাওয়ার পথে সাংবাদিকদের বলেন যে এই রোগীদের অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসার যাবতীয় সব ব্যবস্থা করা হচ্ছে। তবে এই যেহেতু তাদের অবস্থা আশঙ্কাজনক, বাকিটুকু তারা চেষ্টা করছেন। এছাড়া এই মন্ত্রী বলছিলেন যে, স্বাস্থ্যমন্ত্রী এবং দুর্যোগ তার মন্ত্রী বলছিলেন যে এই সম্প্রতি যে গ্যাস লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে, এই ঘটনা কিভাবে কমানো যায় সেই লক্ষ্যে তারা 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে বসবেন এবং এই ঘটনাগুলো কিভাবে কমানো যায় সেগুলো তারা দেখবেন। সেই সাথে আমি বলে রাখি যে আজকে সকালেও ভোরবেলায় কুমিল্লার দাউদকান্দিতে একই রকম গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে, তাদেরকেও এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া গতকাল এই চট্টগ্রাম হালি শহরের যেই 9 জন দগ্ধের ঘটনায় এই একই সময়ে রাজধানীর রায়ের বাজারেও কিন্তু একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। তো এই ঘটনা গতকাল এবং আজকে এই 24 ঘন্টার মধ্যে 17 জন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন এবং তাদের মধ্যে 2 জন মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 15 জন ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী হায়দার আলী। আবারও সচিবালয়ে যাব। এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল খান মিল্টন। সরাসরি যাব সেখানে। ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করছেন। সরকার বসিয়েছে, দল বসার কোনো সুযোগ নেই।
সরকার বাবা শিডিউল দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে জনগণকে সার্ভিস দেওয়া। আপনারা জানেন যে ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। গত জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। 6 মাস পরেই এই বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কী হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন। ইনশাল্লাহ আমরা সেভাবেই ওনার যে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই। সরাসরি ছিলাম সচিবালয়ে নবনিযুক্ত প্রশাসকরা কথা বলছিলেন। সিটি কর্পোরেশনের যে নবনিযুক্ত প্রশাসক তারা কথা বলছিলেন। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয় বিশ্বব্যাপী ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার ও কল সেন্টার পরিদর্শন শেষে সব কথা বলেন তারা। মন্ত্রী বলেন, অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তনে উদ্যোগ নেওয়া হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে সেবা। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে এই মন্ত্রণালয়কে বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন দায়িত্বপ্রাপ্তরা, তাই সব ধরনের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। জনগণের অনেক ভোগান্তি হয়েছে 17 বছর এবং এই ভূমি ব্যবস্থায় বাংলাদেশের মানুষের ধারণা কখনই স্বচ্ছতা নেই। আমরা চাই আমার ভাই মাননীয় প্রতিমন্ত্রী কায়সার কামাল সাহেব সহ আমার সহকর্মী সচিব এবং এটার প্রধান, তারা আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনের সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে আমরা যেন আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি। বারবার সময় পরিবর্তনের জটিলতায় পড়লেও জোরে সোরে চলছে অমর একুশে বইমেলার বই ছাপানোর কাজ। যদিও কাজের চাপ অন্যবারের তুলনায় কম বলে জানাচ্ছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। প্রকাশকরা বলছেন, এবারের বইমেলায় মবের সংখ্যা না থাকায় সব ধরনের বই থাকবে মেলায়। উম্মেহানের রিপোর্ট। ফাল্গুনের মৃদু হাওয়ায় দুলছে পলাশ, রঙিন কুসুমে ছেয়ে উঠেছে প্রকৃতি। বসন্তের এই নবজাগরণের আবহেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শুরুতে সময় নিয়ে টানাপোড়েন, পরে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির মনোমালিন্য। দফায় দফায় মিটিং শেষে 25 ফেব্রুয়ারি দিন ঠিক হয় বইমেলার। আর এরই মধ্যে দিয়ে বইয়ের ঘ্রাণে আবারও জেগে উঠবে বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গন। তবে প্রশ্ন, ঠিক কতটা সুবাতাস বইছে প্রকাশক ও ছাপাখানা পাড়ায়? প্রকাশকদের দাবি, সময়সূচির পরিবর্তন ও অর্থনৈতিক চাপের প্রভাবে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবুও পাঠকের আগ্রহ ধরে রাখতে নতুন বই আনার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তারা। যার যে প্রস্তুতি সামান্য আছে সেটা নিয়ে আমরা এবার মেলা করতে চেয়েছি। পাঠকদের চাহিদা অনুযায়ী চিন্তা করে চেষ্টা করেছি, এবারও পারবো ইনশাল্লাহ, তবে পুরোপুরি পারবো না। তবে রমজানে শুরু হওয়া মেলা নিয়ে প্রকাশকদের মধ্যেও রয়েছে সংশয়। প্রকাশকদের একটি বড় অংশই মনে করছেন, রোজার আবহে বইমেলায় পাঠক সমাবেশ আশানুরূপ হবে না। তো রমজান মাসে অনেক নানা রকম ইনভলভমেন্ট থাকে মানুষের, স্কুল কলেজ বন্ধ থাকে, মেলায় চাইলে অনেকে আসতে পারবে না, ইফতার বা রাতের নামাজ আছে সেটার কারণে অনেকে আসতে পারবে না হয়তো। তবুও যেহেতু সরকার প্রথম এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা চাইছে যে মেলাটা হোক, সেজন্য আমরাও চেয়েছি মেলায় অংশগ্রহণ করি। অন্যদিকে নতুন বই নিয়ে প্রকাশকরা বলছেন, এবারের মেলায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট লেখালেখিতে উঠে আসবে। যাতে আমরা চেষ্টা করি বৈচিত্র্য থাকে, মানে গল্প, উপন্যাস আছে, অনুবাদ বই আছে আমাদের বেশ কিছু ধ্রুপদী বই বাতিঘর করে, সেগুলো বেশ জনপ্রিয়। আমরা এবার গত 1 বছর আমরা বেশ কিছু ধ্রুপদী বই নতুন মুদ্রণে এনেছি আর কি। এবারের বইমেলায় মতাদর্শের পার্থক্য থাকলেও লেখকরা কোনো বাধা ছাড়াই বই প্রকাশ করতে পারছেন বলেও জানিয়েছেন প্রকাশকরা, যা অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করেন তারা। লেখকরা লিখবেন সেটা আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা সেটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এবং বিশেষ করে তার সর্বোচ্চ আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, দুঃখজনকভাবে হলো সত্য। এবং এই যেসব হলো মপটপ জাতীয়, আমরা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম আসলে, যে কোন বই প্রকাশ করা যাবে, কোন বই প্রকাশ করা যাবে না।
তবে আসার কথা যে আমাদের নির্বাচনের পর এটা বেশ স্বস্তিকর জায়গায় চলে এসছে। তবে বইমেলাকে কেন্দ্র করে ছাপাখানাগুলোয় নেই এবার তেমন ব্যস্ততা। ছাপাখানার শ্রমিকরা জানালেন এবার কাজের চাপ অন্যান্য বারের তুলনায় একেবারেই কম। 1-2 মাস আগে থেকে বইমেলার কাজ শুরু হয়, ওগুলো আস্তে আস্তে যে বইমেলা পর্যন্ত আমাদের কাজ আসে, আমরা শেষ করি তখন। এবছর এখনো ওই রকম কাজ আসেও নাই, দু একটা করে আসতেছে কেবল এই মাত্র। আগামী 25 ফেব্রুয়ারি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বইমেলা, যা শেষ হবে 15ই মার্চ। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। গাইবান্ধায় বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটারে বিল বাড়ার অভিযোগ, মন গড়া বকেয়া বিলে ক্ষুব্ধ গ্রাহক। জেলা জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে, ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে 78.28%। একদিকে সুদের হার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, অন্যদিকে মন্দ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখন অতি সতর্ক ব্যাংকগুলো, দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে দীর্ঘমেয়াদে অলস তারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত, মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 6.1%, 20 বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার 89% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 78.28%। 2024 সালের একই সময়ে যা ছিল 81.32%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্ক যুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা, তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে 99-100% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও 90%-এর উপরে ছিল। ব্যাংকগুলো, ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় পুরাতন পোস্ট পেইড মিটারের পরিবর্তে বসানো হচ্ছে নতুন ডিজিটাল প্রিপেইড মিটার। তবে গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে এবং দেয়া হচ্ছে আগের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। এ নিয়ে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তবে নেসকো বলছে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় পুরনো পোস্টপেইড মিটার পরিবর্তন করে বসানো হচ্ছে প্রিপেইড মিটার। বিদ্যুৎ বিভাগ বলছে এতে সাশ্রয় হবে বিদ্যুতের ব্যবহার। তবে ভিন্ন কথা বলছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে। নতুন মিটার সংযোগ নেয়ার পর দেয়া হচ্ছে পূর্বের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। 300 যদি রিচার্জ দেয় 150 কাটে নেবে, 150 থাকবে, আবার 10-12 দিন পর আবার আমার দেওয়ার লাগবে রিচার্জ। এখনকার মিটার দিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন খালি সমানে খালি টাকাই কাটে। যেখানে আগে
অল্প বিল আসতো সেখানে দেখা যায় যে এখন তার দ্বিগুণ প্রায় বিল আসে। সর্বোচ্চ 10 দিন 15 দিন পরে আমার আবার টাকা তোলা লাগে, কি যে টাকা নাই। অতিরিক্ত বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তাদের দাবি মতামত না নিয়েই জোরপূর্বক লাগানো হচ্ছে প্রিপেইড মিটার। জোর দাবি জানাচ্ছি, আমার টাকায় আমি মিটার ক্রয় করব, আমার টাকায় আমি বিদ্যুৎ বিল দেবো, তারা সারচার্জ নেবেন, ডিমান্ড চার্জ নেবেন, এটা অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো বলছে নতুন হওয়ায় অনেক গ্রাহক কার্যপ্রণালী পুরোপুরি বুঝতে পারছেন না। প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভুল ধারণাগুলো যাতে দূর করতে পারি। আমরা বিল বেশি কাটার আসলে কোনো সুযোগ নেই, কারণ বাল্কের রেট কিন্তু সেম। যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেছি। এটার বিষয়ে অ্যাকসেপ্টেন্স এখন অলরেডি চলে আসছে। মানুষ হলো প্রিপেইডে মানুষ বেশ ভালো সুবিধা পাচ্ছে। গাইবান্ধা সদরের নেসকো 1 ও নেসকো 2 দুটি অফিসের মোট গ্রাহক ৮২,৭১০ জন। এখন পর্যন্ত ৩৩,৪89 জন গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্রাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরানে হামলা বা গুপ্ত হত্যায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সামনে যুদ্ধের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তার আশঙ্কা, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার দ্রুত ফুরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতিকে দান্তের ইনফার্নোর সঙ্গে তুলনা করে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেবেন সে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হামলা বা গুপ্ত হত্যায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি অক্ষম বা নিহত হন, তাহলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্রে রেখে বহুস্তর উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় খামেনি 4 ধাপের বিকল্প তালিকা নির্ধারণ করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদেরও নিজ নিজ উত্তরসূরি ঠিক করতে বলেছেন যাতে শাসন ব্যবস্থা টিকে থাকে। একই সময় যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে মাত্র 21% মার্কিন ইরানে হামলার পক্ষে, বাকি 49% এর বিপক্ষে। এমনকি তেহরানের হুঁশিয়ারিও স্পষ্ট, যে কোনো মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং এর জবাব তীব্র ও কঠোর হবে। জেনেভায় বৃহস্পতিবার আবারও বসছে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন আগের বৈঠক থেকে উৎসাহমূলক ইঙ্গিত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন পারমাণবিক কর্মসূচি দেশের গর্ব ও মর্যাদা। এনপিটি চুক্তির আওতায় শান্তিপূর্ণ সমৃদ্ধির অধিকার আছে তেহরানের। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই নিহত হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে রুট বদলের অনুরোধের পরেই যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিচক্রাফট C9 ও মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় রাঁচি থেকে উড্ডয়ন করে। পরে খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুরোধ জানায়। কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার দল কাজ শুরু করেছে। তদন্তে পাঠানো হয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের একটি দল। খেলার খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে 1 ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। বেঞ্জামিন সেস্কোর একমাত্র গোলে এভারটনকে হারিয়েছে রেড ডেভিলসরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ইউনাইটেড, তবে গোলের দেখা পায়নি মাইকেল ক্যারিকের শিষ্যরা। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। একের পর এক আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা। 71 মিনিটেই ভাঙে ম্যাচের ডেডলক। নিজেদের ডি বক্স থেকে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাক। ব্রায়ান এমবুইমোর পাস থেকে এভারটন গোলরক্ষক পিকফোর্ডকে একা পেয়ে যান বদলিনামা।
বেঞ্জামিন সেস্কো সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন স্লোভানিয়ান স্ট্রাইকার। সে 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। সেই সঙ্গে ইপিএল এর পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো ক্লাবটি। 27 ম্যাচে তাদের পয়েন্ট 48। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দায়িত্ব নিলেন সয়েল সিটির প্রশাসক। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন জানালেন মন্ত্রী। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। প্রতিহিংসার রাজনীতি নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি বললেন মঈন খান। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত নরসিংদীর 5 এমপির। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।